সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই দ্রুত লাইভ ক্লাসে জয়েন করেন। আমাদের লাইভ ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, সবাই সেখান থেকে ক্লাসে প্রবেশ করেন। আমাদের হাতে সময় খুবই কম, প্রত্যেকে আর কোনো দেরি করার সুযোগ নাই, আর বসে থাকার সুযোগ নাই, আর অপেক্ষা করার সুযোগ নাই। এখনই সময় এসেছে আমাদের যার যা কিছু আছে, অর্থাৎ বই, খাতা, কলম, টেবিল, চেয়ার সব কিছু নিয়ে টেবিলে বসে পড়তে হবে। প্রচুর পরিমাণে বই পড়তে হবে। একটা একটা আইন ধরতে হবে আর 2-3 দিনের টার্গেট নিয়ে রিভিশন দিতে হবে। সেই আইনের এমসিকিউ টার্গেট নিয়ে পড়ে ফেলতে হবে, আবার ওই আইনের টার্গেট নিয়ে লিখিত প্রশ্ন পড়ে ফেলতে হবে। এরকম 3টা সেক্টরে অর্থাৎ 3টা ভাগে ভাগ করে যদি আপনি এক একটা আইন পড়ে ফেলেন, তাহলে ওই আইনটা আপনার আয়ত্ত হবে। প্রথমত আইনটাকে আপনি মূল যে ধারাগুলো একবার রিভিশন দিবেন, রিভিশন দেওয়ার পরে এমসিকিউ রিভিশন দিবেন, ওই আইনের যেগুলো এমসিকিউ আছে আলাদা করা। তারপরে ওই আইনেরই যত লিখিত প্রশ্ন আছে গাইডে, সেই প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। এভাবে 3 ক্যাটাগরিতে ভাগ করে প্রত্যেকটা আইনে স্পেসিফিকভাবে যদি এখনই আপনি শুরু করেন, সো দ্যাট এনি টাইপস অফ কোশ্চেন আপনার কাছে একদম সহজ মনে হবে। আপনাদেরকে আমি একটু অভয় দিচ্ছি এটা বলে যে আপনারা যতটা কঠিন ভাবতেছেন আসলে অতটা কঠিন না। কনস্টেবল থেকে এএসআই নিরস্ত্র, মানে আপনারা যে পরীক্ষাটা দিবেন, এই পরীক্ষার প্রশ্ন, লিখিত প্রশ্ন, এমসিকিউ অতটা কঠিন কখনোই হবে না। আপনি জাস্ট একটু নিউট্রালে থাকেন এবং জাস্ট এইভাবে 3 ভাগে ভাগ করে পড়ার চেষ্টা করেন। প্রথমে মূল আইনটা রিভিশন দিবেন, তারপর সেই শুধু ওই আইনের এমসিকিউগুলো পড়বেন এবং ওই আইনের লিখিত প্রশ্নগুলো পড়বেন। একটা আইন শেষ, আবার অন্যটা, এভাবে পার্ট বাই পার্ট 3 ভাগে ভাগ করে প্রতিটা আইন 3 ক্যাটাগরিতে 3 ভাবে পড়েন, তাহলে প্রত্যেকটা আইন আপনার আয়ত্ত হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের পড়ালেখার মান কেমন, বা পড়ালেখা করতেছেন কিনা? এই মুহূর্তে যারা ক্লাসে আছেন সবাই একটু কমেন্ট করেন তো, আপনারা আসলে পড়ালেখা করতেছেন কিনা। ক্লাস করা বাদে নিজে নিজে পড়তেছেন কিনা, হ্যাঁ অথবা না লিখবেন। যারা পড়তেছেন তারা লিখবেন হ্যাঁ, যারা না পড়তেছেন তারা লিখবেন না। পিআরবি 1943 পুলিশ রেজুলেশন, পুলিশ বাহিনীর জন্য কিছু বিধিবিধান। এটা করা যাবে না, এটা করা যাবে, এটা এরকম করতে হবে, এইটা করা যাবে না। এই পুলিশের জন্য বিধিবিধান। 263 পড়েছিলাম কেস ডায়েরি কাকে বলে। সকলের কাছে প্রশ্ন, কেস ডায়েরির বিপি ফরম কত? দ্রুত অ্যান্সার করবেন। কেস ডায়েরির বিপি ফরম কত? কেস ডায়েরি মামলার যে আইও, তিনি মামলা যখনই তদন্তভার গ্রহণ করবেন, ঠিক তখন থেকে একদম ফাইনাল রিপোর্ট বা চার্জশিট অর্থাৎ প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত যত যা কিছু করবে সমস্ত কিছু যে ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবেন, সেটাকেই কেস ডায়েরি বলে। 263
আর এই কেস ডায়েরি লেখার নিয়মটা হচ্ছে 264। দিনের শুরুতে কেস ডায়েরি লেখা শুরু করতে হবে। 2 দিনের কেস ডায়েরি এক পাতায় লেখা যাবে না, বাম পাশে সময় তারিখ দিয়ে শুরু করতে হবে। কেস ডায়েরি কয় কপিতে লিখতে হবে বলতে পারেন? 2 কপিতে। কেস ডায়েরির বিপি ফরম 38, 2 কপিতে লিখতে হবে। তারপর আপনি যদি কোনো সাক্ষী নেন সেটা লিখতে হবে, কোনো তল্লাশি করেন, মালামাল আটক করেন সেটা লিখতে হবে। এইভাবে কেস ডায়েরি যারা ইংরেজিতে দক্ষ তারা ইংরেজিতে লিখবে, আর অন্যরা সবাই বাংলা ভাষায় লিখবে। তবে সাক্ষী যদি কোনো সাক্ষ্য দেয় সেটা অবশ্যই সাক্ষী যে ভাষায় দিবে সেই ভাষায় লিখতে হবে। কেস ডায়েরি 263, 264 আর 265 ফৌজদারি 161 ধারায় পুলিশ অফিসার যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে সেইটা পিআরবি 265-তে বলা হয়েছে। 266 মৃত্যুকালীন জবানবন্দি কিভাবে নিতে হবে, এটার সাক্ষ্য আইন 32-1। 267 পুলিশ অফিসার পাগলামি সম্পর্কে সিদ্ধান্ত দিতে পারবে না। আসামি যদি পাগল করে তাও পুলিশ অফিসার এমনভাবে মামলার তদন্ত করে প্রতিবেদন দিবে যেন আসামি সুস্থ আছে, সেটা মনে করে পুলিশ অফিসারের কাজ, তিনি তার কাজ করতে হবে। এরপরে সে পাগল কিনা এটা আদালত ডিসাইড করবে। 268 আমলের অযোগ্য মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে, সময়ের মধ্যে, না পারলে ব্যাখ্যা সহকারে দিতে হবে। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পিআরবি পড়ব 272। 272 হচ্ছে চার্জশিট, 275 হচ্ছে ফাইনাল রিপোর্ট। এখন কোনটা 272 কোনটা 275 আপনি তো ভুলে যাবেন। এটার একটা নিনজা টেকনিক আছে, আমরা ফৌজদারিতে পড়াইছিলাম, আজকে আবারও বলে দিচ্ছি। 272 আগে নাকি 275 আগে? নিশ্চয়ই 272 আগে, 275 পরে। চার্জশিট লিখতে ইংরেজিরও যদি দেখেন প্রথমে হচ্ছে সি, বাংলায় দেখেন প্রথমে হচ্ছে চ, আর ফাইনাল রিপোর্ট লিখতে প্রথম অক্ষর হয়েছে এফ, আর বাংলায়ও প্রথম অক্ষর হয়েছে ফ। সি আগে নাকি এফ আগে? চ আগে নাকি ফ আগে? নিশ্চয়ই সি আগে অথবা চ আগে। বাংলা ইংলিশ যেটাই নেন, মনে করেন ইংলিশটাই নিলাম, সি আগে। যেভাবে নেন, চার্জশিটের ইংরেজি হচ্ছে সি আগে, অথবা যদি বাংলায় লেখেন চার্জশিট চ আগে, অথবা যদি এর অর্থ লেখেন অভিযোগপত্র সরেয় হচ্ছে আগে। আবার ফাইনাল রিপোর্টের এফ প্রথম অক্ষর, সি এর পরে এফ, তাই এফ হচ্ছে পরে। ফাইনাল রিপোর্ট ফয়াকার, ফ হচ্ছে পরে। এছাড়া যদি এটাকে বাংলায় বলে চূড়ান্ত প্রতিবেদন, তা এদিকটা হচ্ছে অভিযোগপত্র, ওইটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন, সরেও আগে, চ হচ্ছে পরে। তো চার্জশিটের সি আগে, তাই এটা প্রথম আগে 272-এর সাথে আসবে, তাই এটার বিপি ফরম আসবে 39। ফাইনাল রিপোর্টের এফ পরে, 275 পরে, আর এটার বিপি ফরম আসবে 42। আগে 39, তারপরে 42, আগে সি, আগে 272, আগে 39, পরে এফ,
পরে 275, পরে 42। প্রত্যেকে বিষয়টা ধরতে পারছেন কিনা ইমিডিয়েট সাথে সাথে কমেন্ট করবেন। 272 অভিযোগপত্র কার বিরুদ্ধে দেওয়া হবে, কে দিবে, কোথায় দিবে? 3টে প্রশ্ন করবেন, সংজ্ঞা ইজি। কে দিবে? মামলার আইও। তার মামলা তদন্ত শেষ করে কার বিরুদ্ধে দেবে? যাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে বা অপরাধ প্রমাণিত হয়েছে তাদেরকে প্রকাশ্য আদালতে বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট পেশ করবেন সেটা হচ্ছে চার্জশিট বা অভিযোগপত্র, বিপি ফরম 39। কে দিবে, কার বিরুদ্ধে দেবে, কোথায় দেবে? 3টে প্রশ্ন। তাহলে আমরা সাজাই। মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্ত শেষে বিপি ফরম 39 মূলে, আবার বলতেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্ত শেষে যদি অপরাধ প্রমাণিত হয় তখন বিপি ফরম 39 মূলে প্রকাশ্য আদালতে বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দাখিল করা হয় বা পেশ করা হয় তাকে চার্জশিট বলে। সিআরপিসি বা ফৌজদারি 173, পিআরবি 272। এই চার্জশিটের কিভাবে দিতে হবে, চার্জশিটে কি কি লিখতে হবে, এইগুলো বলা হয়েছে এই 272-এ। আপনি যখন চার্জশিট দিবেন, এই চার্জশিট দেওয়ার সময় একটা মামলার সব আসামি তো গ্রেপ্তার হয় না, আসামির অনুপস্থিতিতে বিচার করা হয়। অনেক দিন ধরে চেষ্টা করা হয়েছে, বিচার হয় নাই, গ্রেপ্তার হয় নাই। এখন আদালত কি করবে? মামলার বিচার শেষ করার তো একটা সময় আছে। 10 বছর ধরে গ্রেপ্তার হয় না, তাই বলে কি মামলা 10 বছর ঝুলবে? না। মনে করেন 1 বছর ধরে চেষ্টা করা হয়েছে, গ্রেপ্তার হয় না। এবার ফৌজদারি 339-এর খ মনে আছে আমাদের, আসামির অনুপস্থিতিতে বিচার। তাহলে এই আসামি পলাতক। এখন আপনি মামলার আইও, মামলার তদন্ত পাইছেন, তদন্ত করতেছেন, কিন্তু আসামিকে গ্রেপ্তার করতে পারেন নাই, তার বিরুদ্ধে দোষ প্রমাণ হয়েছে। এখন আপনি দোষ প্রমাণ হইলে কি দেবেন? চার্জশিট, অভিযোগপত্র দাখিল করবেন। যেহেতু আসামি গ্রেপ্তার হয় নাই, তাই এই চার্জশিটের সাথে এই পলাতক আসামির সম্পত্তির তালিকা এই চার্জশিটের সাথে অ্যাটাচ করে আদালতে জমা দিতে হবে, যাতে আদালত ক্রোক, এই সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারে। ক্রোক কেন করে? যেহেতু ও গ্রেপ্তার করা যায় নাই, তাই ওর সম্পত্তি ধরে যদি টান দেয় আদালত, তখন হয়তো ও আদালতে এসে হাজির হতে পারে। তাহলে জেনে রাখেন, চার্জশিট দেওয়ার সময় পলাতক আসামি যদি থাকে, তার সম্পত্তির একটা তালিকা চার্জশিটের সাথে আদালতে জমা দিতে হবে। এবার আপনি যখন চার্জশিট দিবেন, তখন মামলার যে বাদী, অর্থাৎ যে মামলা করছে, তাকে কিন্তু আপনার অবগত করতে হবে। মনে করেন আপনি যে একটা মহিলা একটা মামলা করছিল, মহিলা হচ্ছে বাদী। এই বাদী মহিলা মামলা করার পরে আপনি ধ্রুবরাজ, আপনি মামলার তদন্তের দায়িত্ব পাইছেন। তখন থেকে একটু একটু এই বাদী মহিলার সাথে আপনার কথা হয়। কথা হইতে হইতে আপনার প্রেমও অলরেডি হয়ে গেছে, পরকীয়া করতেছেন। তা আজকে যখন
ওই আসামির বিরুদ্ধে চার্জশিট দিতেছেন, তখন এই মামলার বাদী মহিলাকে ফোন দিয়ে বললেন, সোনা, তুমি যার বিরুদ্ধে মামলা করছো আমি কিন্তু ওর নামে চার্জশিট দিলাম। তারপরে সে কিন্তু শুনে অনেক খুশি হবে। তো এই বাদী যিনি আছে, বাদীকে অবগত করতে হবে চার্জশিট দেওয়ার সময়। আরও বিভিন্ন বিষয় আছে, চোরাই মালের তালিকা, ডাকাতি মালের তালিকা, এই সমস্ত তালিকা, বা আপনি এই মামলায় কে কে গ্রেপ্তার হয়েছে, কে কে জামিন হয়েছে, কে কে মুচলেকা দিয়েছে, এই সমস্ত কিছু চার্জশিটের সাথে দিতে হবে। চার্জশিটের অপর পাতায় লিখে দিতে হবে যে আসামির পূর্বে কোনো দণ্ড আছে কিনা, পূর্বে অন্য কোনো মামলায় কোনো দণ্ড আছে কিনা। আবার চার্জশিটের পিছনের পাতায় লিখতে হবে আসামি আসলে চোর কিনা, ডাকাত কিনা, দস্যু কিনা, বা ভবঘুরে কিনা, ভালো চরিত্র কিনা, বা যে কোনো কিছু, অথবা আপনি পরিচয় জানেন কিনা, এই সমস্ত কিছু চার্জশিটের পিছনের পাতায় লিখে দিতে হবে। এ হচ্ছে চার্জশিটের আদ্যপান্ত। মূল বই যেটা আছে পিআরবি বইটুকুই, এই পিআরবি বইতে আপনারা এই পয়েন্টগুলো দেখবেন। তাহলে চার্জশিট আসামির বিরুদ্ধে দেওয়া হয় সাক্ষ্য প্রমাণিত, অর্থাৎ অপরাধ প্রমাণিত হইলে বিপি ফরম ৩৯, এবং চার্জশিটের সাথে পলাতক আসামির সম্পত্তির তালিকা দিতে হয়, যাতে ছোট একটা এমসিকিউ, চার্জশিটের সাথে পলাতক আসামির সম্পত্তির তালিকা কেন দেওয়া হয়? তখন অপশন এ, তার সম্পত্তি বিক্রি করার জন্য। অপশন বি, তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য। অপশন সি, তার সম্পত্তি ক্রোক করার জন্য, ক্রোক আদেশ দেওয়ার জন্য। আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তখন আপনাকে দিতে হবে ক্রোক করার জন্য। এদের প্রত্যেকটা কথা আমি যেটা বলি মনোযোগ দিয়ে শুনবেন। চার্জশিট দিলে মামলার বাদীকে জানাইতে হবে। চার্জশিটের অপর পাতায় লিখতে হবে তার পূর্বে কোনো দণ্ড আছে কিনা। পিছনের পাতায় লিখতে হবে সে চোর কিনা, ডাকাত কিনা, বা অভ্যস্ত মদ্যপ কিনা, ভবঘুরে কিনা, অর্থাৎ মাতাল কিনা, ভবঘুরে কিনা, অথবা তার পরিচয় জানা নাই। এই সমস্ত ডিটেলস চার্জশিটের পিছনের পাতায় লিখে তারপর চার্জশিট জমা দিতে হবে। এবারে আমরা বলব পিআরবি ২৭৩ স্কেচ ম্যাপ, খসড়া মানচিত্র। স্কেচ ম্যাপ, খসড়া মানচিত্র, এইটা আসলে কি? খসড়া মানচিত্র মূলত একটা মামলা হইলে, একটা অপরাধ হওয়ার পর মামলা হয়, তারপর যেটাকে আমরা বলি পিও ভিজিট, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের দৃশ্যমান যত ঘরবাড়ি, গাছপালা বা বস্তু আছে এগুলো অক্ষরের সাহায্যে উল্লেখ করবে, আর প্রত্যক্ষদর্শী সাক্ষীদের অবস্থান নম্বরের সাহায্যে উল্লেখ করে যে ম্যাপ তৈরি করবে সেটা হচ্ছে স্কেচ ম্যাপ। তাহলে দুইটা এমসিকিউ শিখে ফেলেন। মামলার আইও ঘটনাস্থলে উপস্থিত হয়ে যত ঘরবাড়ি আছে, গাছপালা বা বস্তু আছে, এগুলো কিসের সাহায্যে উল্লেখ করবেন? অক্ষরের সাহায্যে, অক্ষরের, ক খ গ ঘ। আর যত সাক্ষীদের আছে সাক্ষীদের অবস্থান নম্বরের সাহায্যে। তাহলে এটা আপনি কিভাবে মনে রাখবেন? আমরা সবসময় কি শুনি?
আমরা কি কখনো শুনি যে ক নাম্বার সাক্ষী, খ নাম্বার সাক্ষী, গ নাম্বার সাক্ষী? নাকি আমরা শুনি 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী, 1 2 3 এইভাবে শুনি না? তাহলে এইটা কি? নম্বর। 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী। তাই এই সাক্ষীদের অবস্থান কি হবে? 1 2 3 নম্বরের সাহায্যে সাক্ষীদের অবস্থান হবে নম্বরের সাহায্যে, আর ঘরবাড়ি গাছপালা যত কিছু যা আছে সব হবে অক্ষরের সাহায্যে, ক খ গ ঘ। একটা অক্ষর একটা নম্বর, একটা মুখস্থ করতে পারলেই আটটা এমনিতেই আসবে। যেমন সাক্ষীদের ক্ষেত্রে আমরা শুনি 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী। তাই সাক্ষীদের অবস্থান হবে নম্বরের সাহায্যে আর বাকিটা অক্ষরের সাহায্যে। এখন এই পিও ভিজিট বা এসকেস ম্যাপ, এটা কিন্তু সব মামলায় হয় না। পিও ভিজিট কিন্তু সব ধরনের মামলায় হয় না। বড় বড় মামলা, খুনের মামলা, ডাকাতির মামলা, গুরুতর জখম, দাঙ্গা হাঙ্গামা, মহাসড়কে দস্যুতা, আর হচ্ছে 600 টাকা মূল্যের, কমপক্ষে 600 টাকা মূল্যের মালামাল চুরি হইলে সেই ক্ষেত্রে পিও ভিজিট বা এসকেস ম্যাপ তৈরি করা যাবে। অন্যান্য নর্মালগুলায় আপনার মোবাইল চুরি হয়েছে, এক্ষেত্রে কিন্তু যদিও 600 টাকা সেই ব্রিটিশ আমল 1943 সালে লেখছে, এখন তো সেই 600 টাকার কোনো দাম নাই। এটা শুধু আইনে আছে। জেনে রাখেন, কমপক্ষে 600 টাকা মূল্যের যদি মালামাল চুরি হয়, এইসব মামলার ক্ষেত্রে এসকেস ম্যাপ অঙ্কন করতে হবে। তারপর খুন ডাকাতি, এইসব যত দাঙ্গা, মহাসড়কের দস্যুতা, এইগুলা এসকেস ম্যাপ করা যাবে। এসকেস ম্যাপ করার পরে চার্জশিট দেওয়ার সময় এই চার্জশিটের সাথে এসকেস ম্যাপ জমা দিতে হবে। কয়েকটা এমসিকিউ। এসকেস ম্যাপ কে তৈরি করবেন? সবার কাছে এমসিকিউ, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। এসকেস ম্যাপ বা খসড়া মানচিত্র কে প্রস্তুত করতে পারে? ক নাম্বার থানার অফিসার ইনচার্জ, খ নাম্বার পুলিশ সুপার, গ নাম্বার আপনার শ্বশুর, ঘ নাম্বার মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সোহাগ মিস্ত্রি কি বাংলা লেখছে? হায় হায়, আয়ু মানে কি? সি 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 সি, সোহাগ সি, তুমি কি বাংলা লেখলা? আয়ু পাইল কই? এই কোনো ডিকশনারিতে শব্দ নাই। IO, ইনভেস্টিগেশন অফিসার। সো থ্যাংক ইউ সো মাচ। তাহলে মামলার IO খসড়া মানচিত্র তৈরি করবেন। ঘরবাড়ি গাছপালা এই যত বস্তু আছে এদের দেখাবেন অক্ষরের সাহায্যে, আর প্রত্যক্ষদর্শী সাক্ষীদেরকে তিনি উল্লেখ করবেন নম্বরের সাহায্যে। উল্লেখ করে যে নকশা তৈরি করবেন বা ম্যাপ তৈরি করবেন সেটা হচ্ছে খসড়া মানচিত্র বা এসকেস ম্যাপ। এসকেস ম্যাপ চার্জশিটের সাথে দাখিল করতে হবে। খুন ডাকাতি দাঙ্গা মহাসড়কে দস্যুতা বা 600 টাকা মূল্যের মালামাল চুরি হইলে সেই সকল মামলায় কেবল এসকেস ম্যাপ অঙ্কন করতে হবে। এসকেস ম্যাপ 273 শেষ।
এবারে সুন্দর একটা পিআরবি, খুবই ইম্পর্টেন্ট, পিআরবি 274 ME, সাক্ষ্যের স্মারকলিপি। ME, মেমো অফ এভিডেন্স। যে পারেন এই ইংলিশটা একটু লেখেন। ME হচ্ছে ME, এটার ফুল মিনিং মেমো অফ এভিডেন্স। যে পারেন এই ইংলিশটা লিখে ফেলেন। MEMO, মেমো অফ এভিডেন্স, সাক্ষ্যের স্মারকলিপি বা সাক্ষ্যের সংক্ষিপ্ত সার। এমিটা খুব মনোযোগ দিয়ে শোনেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 আপনার বুঝতে হবে। বড় বড় যত মামলা আছে, খুন, ডাকাতি, দস্যুতা, অপহরণ, ধর্ষণ, অস্ত্র আইনের মামলা, নারী শিশু মামলা, দ্রুত বিচার আইনের মামলা, বড় বড় দাঙ্গা হাঙ্গামার মামলা, অগ্নিসংযোগের মামলা, খুন, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, রাজনৈতিক মামলা, নারী শিশু আইনের মামলা, অস্ত্র আইনের মামলা, বড় দাঙ্গা হাঙ্গামার মামলা, অগ্নিসংযোগের মামলা। এই বড় বড় মামলায়, এই বড় বড় মামলা যখন তদন্ত করা হয়, তাহলে এগুলো তো খুব সেন্সিটিভ। মনে করেন একটা খুন মামলার তদন্ত করলেন, তদন্ত করে আপনি রিপোর্ট দিবেন। তা খুন মামলায় আপনি যার বিরুদ্ধে চার্জশিট দিবেন, তখন খুনের শাস্তি তো মৃত্যুদণ্ড, তাহলে ওই লোকটার তো মৃত্যুদণ্ড হয়ে যাবে। আপনার তদন্তের রিপোর্টের মাধ্যমে একটা মানুষের মৃত্যুদণ্ড হবে, আপনি বোঝার চেষ্টা করেন। তাহলে সেইটা কি হবে? এই রিপোর্টটা তো খুবই সেন্সিটিভ। এই জন্য এই চার্জশিট দেওয়ার সময়, চার্জশিট প্রস্তুত করার সময় অন্য আরেকটা আপনার একটা স্মারকলিপি প্রস্তুত করতে হবে, সাক্ষ্যের সংক্ষিপ্ত সার। অর্থাৎ এই মামলায় কি কি সাক্ষ্য প্রমাণ পাইছেন এবং কার কার বিরুদ্ধে চার্জশিট দিতে যাচ্ছেন, এই 3-4টা কাগজে প্রিন্ট করে সেইটা প্রথমে ওসি স্যারকে দেখাবেন। ওসি স্যার সই করে সার্কেল স্যারকে দিবে, সার্কেল স্যার চেক করে দেখবে ঠিক আছে কিনা। সার্কেল স্যার সই করে আবার এসপি স্যারকে দিবে, এসপি স্যার শেষে দেখবে যে আসলে ঠিক আছে কিনা। কারণ গুরুত্বপূর্ণ মামলা, এই একটা এই রিপোর্টের মাধ্যমে একজনের ফাঁসি হয়ে যেতে পারে। তাই ওসি স্যার, সার্কেল স্যার, সর্বশেষে এসপি স্যারের কাছে যাবে। এসপি স্যার আবার এটা চেক করবে, চেক করে যদি কোনো ভুল ত্রুটি দেখতে পান, তাহলে আবার আইও যে মামলার তদন্তকারী তার দৃষ্টি আকর্ষণ করবেন, বলবেন যে এইখানে ভুল আছে, তুমি সংশোধন করে দাও। অর্থাৎ চার্জশিট দেওয়ার আগে এই বড় অফিসারের মাধ্যমে একটু চেক করাই নিতে হবে। এইটা হচ্ছে মেমো অফ এভিডেন্স বা ME। এটা হচ্ছে আমাদের বাংলা আর কি, বাংলায় আর কি। কিন্তু এখন আইনের ভাষায় বলবো, মামলার তদন্তকারী কর্মকর্তা কি করেন? মামলার তদন্ত শেষে চার্জশিট কোর্টে বা কোর্ট অফিসারের নিকট দাখিল করার সময় চূড়ান্ত কেস ডায়েরির সাথে যে সাক্ষ্যলিপি বা সাক্ষ্য স্মারক প্রদান করেন, সেটা হচ্ছে মেমো অফ এভিডেন্স। একটা MCQ, ME কয় কপি হয়, ME কয় কপিতে লেখা হয়? সবাই জানেন সাক্ষ্যের সংক্ষিপ্তসার বা সাক্ষ্যের স্মারকলিপি বা মেমো এভিডেন্স বা ME 2টি অনুলিপি প্রস্তুত করতে হবে। 2টি, 2 কপি, 2 কপি, 2 কপি। তাহলে এই 2টা কে কে পাবে? একটি পাবে কোর্ট অফিসার, CI, কোর্ট ইন্সপেক্টর, আর একটা পাবে পুলিশ সুপার। 2-3টে MCQ শেখেন। ME-টা 2টি অনুলিপি প্রস্তুত করতে হবে।
এখন এমই 2টি অনুলিপি প্রস্তুত করতে হবে। 2 জনে পাবে, একজন কোর্ট অফিসার, একজন পুলিশ সুপার। তাহলে এই এমইটা কোর্ট অফিসারের কাছে চেষ্টা করতে হবে মামলা কোর্টে ওঠার অন্তত 7 দিন আগে যেন পৌঁছায়। অন্তত 7 দিন আগে কোর্ট অফিসারের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আর এমই পাওয়ার পর পুলিশ সুপার স্যার যদি কোনো ভুল ত্রুটি দেখতে পান তাহলে সেটা মামলার আয়ুকে সংশোধনের জন্য বলবেন বা দৃষ্টি আকর্ষণ করবেন। তাহলে বুঝছেন এমই কে দাখিল করবে, মামলার আয়ু তদন্ত শেষে চার্জশিট দেওয়ার সময় এর সাথে এই সাক্ষ্যের সংক্ষিপ্তসার বা একটা এমই দিবেন কোর্ট অফিসারের কাছে, আর একটা এমই দিবেন ওসি স্যার, সার্কেল স্যার হইয়া এসপি স্যারের কাছে। 2টো অনুলিপি তৈরি করতে হবে, অন্তত 7 দিন আগে দেওয়ার চেষ্টা করতে হবে যাতে কোনো ভুল ত্রুটি থাকলে আগেই সংশোধন করে নেওয়া যায়। তাহলে সাক্ষ্যের স্মারকলিপি বা এমই কি আপনারা বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন। তাহলে এমইটা কি গুরুত্বপূর্ণ, বড় বড় মামলার ক্ষেত্রে এমই দাখিল করতে হয়, অর্থাৎ চার্জশিটটা দেওয়ার আগে এইটা ঠিক আছে কিনা ওসি সার্কেল এসপি স্যারের মাধ্যমে এইটা একটু যাচাই করে নেওয়া, যে স্যার এইটা পাইছি, এটা আপনি একটু চেক করেন। 2টি অনুলিপি, একটা কোর্ট অফিসার আর একটা পুলিশ সুপার, অন্তত 7 দিন আগে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? পিআরবি 275 ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। সকলের কাছে প্রশ্ন, ফাইনাল রিপোর্ট কত প্রকার? প্রত্যেকে অ্যান্সার করেন তাড়াতাড়ি, দেখি কে আগে পারে। ফাইনাল রিপোর্ট কত প্রকার? ফাইনাল রিপোর্ট কে দিতে পারে, কার বিরুদ্ধে দেয়, কার কাছে দেয়? মামলার আয়ু, তার মামলার তদন্ত শেষে যদি অভিযোগ প্রমাণিত না হয় তখন অভিযুক্তদেরকে অব্যাহতি বা মুক্তি দেওয়ার জন্য বিপি ফরম 42 মূলে যে রিপোর্ট আদালতে জমা দেন তাকে ফাইনাল রিপোর্ট বলে। ফাইনাল রিপোর্ট 5 প্রকার: ফাইনাল রিপোর্ট সত্য, ফাইনাল রিপোর্ট মিথ্যা, ফাইনাল রিপোর্ট তথ্যগত ভুল, ফাইনাল রিপোর্ট আইনগত ভুল, ফাইনাল রিপোর্ট আমলের অযোগ্য। এফআরটি ফাইনাল রিপোর্ট অ্যাজ ট্রু, এফআরআইএফ ফাইনাল রিপোর্ট ইন্টেনশনালি ফলস, এফআরএমএফ ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট, এফআরএমএল ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল, এফআরএনকক ফাইনাল রিপোর্ট নন কগনিজেবল, আমলের অযোগ্য। তাহলে ফাইনাল রিপোর্ট কয় কপি করতে হবে? সবাই জানেন ফাইনাল রিপোর্ট 3 কপি করতে হবে। আপনাদের যতই কষ্ট হোক এই কপিগুলো কিন্তু মনে রাখতে হবে। হুঁশিয়ারি নোটিশ 2 কপি করতে হবে, তারপরে এই যে এমই 2 কপি করতে হবে, ফাইনাল রিপোর্ট 3 কপিতে করতে হবে। 1 কপি থানায় রাখা হবে আর 2 কপি সার্কেল স্যারের কাছে দিয়ে দিতে হবে। সার্কেল স্যার আবার 1 কপি কেস ডায়েরির সাথে কোর্ট অফিসারের কাছে পাঠাবেন। ফাইনাল রিপোর্ট 3 কপি করতে হবে, 1 কপি থানায় রাখা হবে, 2 কপি সার্কেল স্যারের কাছে দেওয়া হবে।
সার্কেল স্যার 1 কপি কোর্ট অফিসারের কাছে দিবে, আর 1 কপি কেস ডায়েরির সাথে রেখে দিবেন। ফাইনাল রিপোর্টে বাৎসরিক ক্রমিক নাম্বার দিতে হবে। ফাইনাল রিপোর্ট অভিযুক্তদেরকে অব্যাহতি দেওয়ার জন্য দেওয়া হয়। ফাইনাল রিপোর্ট 5 প্রকার। ফাইনাল রিপোর্ট 3 কপি করতে হয়, 1 কপি থানায় রাখা হয়, 2 কপি সার্কেল স্যারকে দেওয়া হয়। সার্কেল স্যার 1 কপি কোর্ট অফিসারকে দেয়, আর 1 কপি কেস ডায়েরির সাথে সংযুক্ত করে রাখেন। ফাইনাল রিপোর্টে বাৎসরিক ক্রমিক নাম্বার দিতে হয়। ফাইনাল রিপোর্ট কি পারবেন আপনারা? প্রত্যেকে বলেন তো, ফাইনাল রিপোর্টের বিপি ফর্ম কত? দেখি কে পারে। ফাইনাল রিপোর্টের বিপি ফর্ম কত? এখন যে না পারবেন তাহলে বুঝবো আপনাকে দিয়ে হবে না। লাস্টে আর 2টা পিআরপি পর্ব ছোট ছোট, তারপর আপনাদেরকে ছেড়ে দিব। পরীক্ষা এসে গেছে তো একটু হতে হবে। দেখি কে কে পারেন। ফাইনাল রিপোর্টের বিপি ফর্ম কত? আমিনুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। আপনার পারফরমেন্স খুবই ভালো। আই এম ভেরি মাচ স্যাটিসফাইড টু ইউ। আপনি এভাবে কন্টিনিউ করেন। ইউ উইল বি, আপনি শীঘ্রই অর্থাৎ 2027 you will achieve ASI UB rank. If you continue properly. ধুবরাজ দাদা, সোহাগ মিস্ত্রি সবাই পারছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা 2টা পিআরবি পর্ব 276, 277, একটা হচ্ছে পুনরায় তদন্ত করা, আর একটা হচ্ছে তদন্ত পুনরুজ্জীবিত করা, মানে মরে গেছে আবার জীবন দেওয়া, আবার জাগিয়ে তোলা। একটা হচ্ছে পুনঃতদন্ত, মানে অধিকতর তদন্ত। একবার তদন্ত হয়েছে আবার তদন্ত করা। আর একটা হচ্ছে তদন্ত শেষ, একদম অনেক দিন আগে শেষ, মামলা টামলা প্রায় শেষ, একদম চাপা পড়ে গেছে, সেইটাকে আবার নতুন প্রাণ ফিরিয়ে দেওয়া। দুইশো 276 চূড়ান্ত প্রতিবেদন, এই সব কিছু হবে ফাইনাল রিপোর্ট দেওয়া হইলে। ফাইনাল রিপোর্ট 276 দেখেন। ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করে হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা তিনি অ্যাকসেপ্ট করতে পারেন। অথবা তিনি যদি দেখেন এই ফাইনাল রিপোর্ট দেওয়া ঠিক হয় নাই, কোথাও তদন্তে ঘাবলা আছে, তাহলে তিনি পুনরায় রিইনভেস্টিগেশন, পুনরায় বা অধিকতর বা আবার তদন্ত করতে দিতে পারেন। ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এটা ঠিক হয় না, তখন আবার পুনরায় তদন্তে আদেশ দিলে কি করতে হবে? এই বর্ধিত তদন্তের আদেশ পাওয়ার সাথে সাথে আবার শুরু করতে হবে, এবং তদন্ত শেষে কি করতে হবে? যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেই অনুযায়ী রিপোর্ট দিতে হবে। এখন আপনি তদন্তকারী কর্মকর্তা, আপনি রিপোর্ট দিলেন, ম্যাজিস্ট্রেট বলল না এই রিপোর্ট ঠিক হয় নাই, এই তদন্ত ভালো হয় নাই। এই ম্যাজিস্ট্রেট চাইলে তদন্তকারী কর্মকর্তা চেঞ্জ করেও দিতে পারেন, অথবা যে করছিল তাকেও দিতে পারেন, বলবে তুমি আরও তদন্ত করে দাও।
আবার আরো ভালোভাবে তদন্ত করো। আমি এখনো বলতে সময় আছে, কিন্তু আরো ভালোভাবে করো। আমার মনে হচ্ছে তোমার ভুল আছে, ঠিক আছে? তোমার একটা সুযোগ দিলাম, ভালো হয়ে যাও, ঠিক আছে? আরো ভালোভাবে তদন্ত করো। অর্থাৎ এই তদন্তটা চলতেছে, এই কেবল রিপোর্টটা জমা দিল, কেবল দেওয়ার সাথে সাথে ম্যাজিস্ট্রেট দেখে বলে আরো আরো ভালোভাবে তদন্ত করে, তদন্ত ভালো হয় নাই। এটা হচ্ছে 276। এই আদেশ দেওয়ার পর আবার আপনি দ্রুত সম্ভব তদন্ত শুরু করতে হবে এবং তদন্ত শেষে রিপোর্ট দিতে হবে। আর 277 হয়েছে, অনেক দিন আগে তদন্ত শেষ হয়ে গেছে, অনেক দিন আগের কথা। আপনি তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন। এই সোহাগ মিস্ত্রি নতুন ইয়ং সাব ইন্সপেক্টর, সে কি করলো? ইয়ং সাব ইন্সপেক্টর, সে যার মামলা তদন্ত করতেছে, একটা 30 বছরের একটা ছেলে একটা মামলা তদন্ত করতেছে। এই মামলা অর্থাৎ এই ছেলে 5 নাম্বার আসামি, অর্থাৎ একটা মার্ডার হয়েছে, সেখানে এই ছেলে 5 নাম্বার আসামি। সে সহযোগী হিসেবে ছিল, অর্থাৎ এই খুনের সহযোগী হিসেবে ছিল, ফোনে ফোনে কাছে ছিল না। এখন এই যে ছেলে খুনের সহযোগী হিসেবে ছিল, অর্থাৎ যার বিরুদ্ধে মামলা, এই লোকের যে বোন, এই বোনের সাথে আবার সোহাগ মিস্ত্রি প্রেম করে, সাব ইন্সপেক্টর সোহাগ মিস্ত্রি প্রেম করে। এখন এই সাব ইন্সপেক্টর সোহাগ মিস্ত্রির যে প্রেমিকা, তিনি বলতেছে যে ওকে শুনছো, আমার ভাইয়ের মামলাটা তো তোমার কাছে, প্লিজ তুমি ওর বিরুদ্ধে দিয়ে দাও, ওই যে ফাইনাল রিপোর্ট দিয়ে দাও, প্লিজ চার্জশিট দিও না। এখন প্রেমিকা বললে সেটা কি সোহাগ মিস্ত্রির আর কোনো ক্ষমতা আছে এই পৃথিবীতে প্রেমিকার কথা অমান্য করার? সোহাগ মিস্ত্রি আর এটা অমান্য করতে পারল না। তখন সে কি করলো? মামলার রিপোর্ট দিয়ে দিল। কি দিল? ফাইনাল রিপোর্ট, অর্থাৎ আসামি নির্দোষ, এর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই। ফাইনাল রিপোর্ট পাওয়া গেল, ঠিক আছে। এখন আসামি তো দোষী, কিন্তু ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হইল। 1 বছর হয়ে গেছে বা 6 মাস হয়ে গেছে। তারপর হঠাৎ নতুন করে একটা কুলু পাওয়া গেল বা সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল। অর্থাৎ এই যে লোকের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া হলো, ও তো এখন বীরের মতো ঘুরতেছে। 6 মাস পরে ও চার দোকানে বসে মানে খুব দাপটের সাথে বলতেছে, বেটা আমি অমুকের খুনে সহযোগিতা করছি, আমার কোনো কেউ কিছু ছিটতে পারে নাই। এইটা যে কোনোভাবে ছড়িয়ে পড়লো। তাহলে এই কোনো মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে সেই মামলা সম্পর্কে যদি নতুন করে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় বা আলামত পাওয়া যায়, তাহলে সেইটা পুনরুজ্জীবিত, অর্থাৎ নতুন করে প্রাণ দিয়ে নতুন করে আবার মামলা তদন্ত শুরু করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন। আবেদন করার পর এবার ওসি স্যার যাকে তদন্ত করার দায়িত্ব দেবে তিনি তদন্ত করবেন। এই তদন্ত করার পর যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে কি দিতে হবে? তার নামে চার্জশিট দিতে হবে। আর যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায়, তাহলে সম্পূরক চূড়ান্ত প্রতিবেদন বা সম্পূরক ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে। দুইটা কথা, যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে চার্জশিট দিতে হবে, আর যদি সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে সম্পূরক ফাইনাল রিপোর্ট দিতে হবে। সম্পূরক ফাইনাল রিপোর্ট।
অর্থাৎ আগেরটাই বহাল থাকবে, আগেরটার সাথে সম্পূরক ফাইনাল রিপোর্ট দিতে হবে, যে পুনরায় আবার নতুন করে তদন্ত করেও তার নামে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, তিনি নির্দোষ বলেই গণ্য হয়েছেন। সম্পূরক ফাইনাল রিপোর্ট দাখিল করতে হবে। তাহলে 276 অধিকতর তদন্ত, পুনঃতদন্ত বা নারাজি বা যে কোনো রিইনভেস্টিগেশন, দুইটাই ফাইনাল রিপোর্ট। 276 হচ্ছে কেবল ফাইনাল রিপোর্টটা দেশে ম্যাজিস্ট্রেটের কাছে ধরছে, ম্যাজিস্ট্রেট বলছে তদন্ত ভালো হয় নাই, ভালো করে তদন্ত করো, আবার করো, এই 276। আর 277 হয়েছে অনেক দিন আগে রিপোর্ট জমা দিয়েছিল, হঠাৎ নতুন করে কোনো কুলু পাওয়া গেল বা আলামত পাওয়া গেল বা কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল, তখন মনে হইতেছে যে এই তো দোষী লোক, অর্থাৎ অপরাধী, এর তো আমরা নির্দোষ বলে ফাইনাল রিপোর্ট দিয়েছি, তাহলে তখন পুনরুজ্জীবিত করতে হবে মামলাটাকে। তারপর ওসি স্যারে একজনকে তদন্ত করার জন্য বলবে, সে তদন্ত করে যদি সাক্ষ্য প্রমাণ পায় তাহলে চার্জশিট দিবে, আর যদি না পায় সম্পূরক ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে। 276, 277 একটু হলেও বুঝছেন কিনা প্রত্যেকে যারা ক্লাসে আছেন একটু কমেন্ট করেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো প্লিজ। লাস্টের পিআরবি 278, আপনি যখন ফাইনাল রিপোর্ট জমা দিবেন তখন মামলার বাদীকে জানাইতে হবে পিআরবি 278-এ। চার্জশিট দিলে বাদীকে জানাবেন 272, ফাইনাল রিপোর্ট দিলে বাদীকে জানাবেন 278। হুশ রাখেন, চার্জশিট দিলে বাদীকে জানাবেন 272, ফাইনাল রিপোর্ট দিলে বাদীকে জানাবেন 278। $276 হচ্ছে পুনঃতদন্ত বা অধিকতর তদন্ত বা আবার তদন্ত বা ভালো করে তদন্ত। 276 মনে রাখেন, ভালো করে তদন্ত। মনে করেন আপনি মামলার আয়ু, একটা মামলা তদন্ত করে আজকে তদন্ত প্রতিবেদনটা আদালতে দিলেন, আগামীকাল কোর্ট উঠলো, ম্যাজিস্ট্রেটের সামনে পেশকার ধরলো, ধরার পর বলতেছে এই মামলার আয়ুকে ডাকো, ডেকে বলতেছে এই তোমার তদন্ত ভালো হয় নাই, আমার সন্দেহ হইতেছে, তুমি ভালো করে আবার তদন্ত করো। এইটা হচ্ছে 276। তাহলে আদেশ দেওয়ার সাথে সাথে ওইটা পুনরায় আবার তদন্ত করতে হবে, তদন্ত করে আবার রিপোর্ট দিতে হবে। আর 277 হচ্ছে অনেক দিন আগে আপনি একটা মামলার ফাইনাল রিপোর্ট দিয়েছিলেন আসামি নির্দোষ বলে উল্লেখ করে, কিন্তু হঠাৎ সেই আসামির বিরুদ্ধেই একটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল বা আলামত পাওয়া গেল, অর্থাৎ উনি অপরাধ করছে এইটার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল, তখন আবার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে যে ম্যাজিস্ট্রেট স্যার, আমরা এই মামলায় তো ফাইনাল রিপোর্ট দিয়েছিলাম, এই আসামিকে আমরা নির্দোষ বলে উল্লেখ করে ফাইনাল রিপোর্ট দিয়েছিলাম, আসলে এখন আমরা নতুন করে জানতে পারতেছি কামটা আসলে ওই করছে, তা আবার আমরা তদন্ত করতে চাই, তদন্তটা আমরা আবার পুনরায় জীবন দিতে চাই, পুনরুজ্জীবিতকরণ। 277 তখন ওসি স্যার একজনকে তদন্তের নির্দেশ দিবে, সে তদন্ত করে যদি সাক্ষ্য প্রমাণ পায় অর্থাৎ দোষ প্রমাণিত হয় তাহলে চার্জশিট দিবেন, আর দোষ প্রমাণিত না হইলে সম্পূরক ফাইনাল রিপোর্ট জমা দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। চার্জশিট দিলে বাদীকে জানাইতে হবে পিআরবি 272,
ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার সময় বাদীকে জানাইতে হবে 278। সো থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে একটু হুঁশ রাখবেন এবং এগুলো পড়ার চেষ্টা করবেন। দরকার হলে রেকর্ড ক্লাস আবার দেখবেন, পুনরায় পড়বেন খুবই মনোযোগ দিয়ে। এই জায়গাগুলো লিখিত প্রশ্ন আসার মতো, তো খুবই খুবই সেন্সিটিভলি এবং খুবই মনোযোগের সাথে পড়বেন। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল।